আমরা অলরেডি চেইন সার্ভিং পড়তেছিলাম এন্ড চেইন সার্ভিং তোমরা ফিল্ডেও করছো। আর আমরা যেটা দেখতেছিলাম যে আমাদের চেইন সার্ভিং করার সময় আমরা কিছু অবস্টাকেল ফেস করে থাকি এন্ড অলরেডি দুইটা অবস্টাকেল নিয়ে কিন্তু আমাদের ডিসকাস করা হয়ে গেছে। একটু দেখো যে অবস্টাকেলস ইন রেঞ্জিং আর অবস্টাকেলস ইন চেইনিং। সো আমরা যেহেতু চেইন সার্ভে করতেছি অবভিয়াসলি আমাদের একটা চেইন লাগবে। আর তুমি চেইনের ডিস্টেন্স অথবা স্টেশন গুলা মেজার করার জন্য তুমি রেঞ্জিং রড গুলা ইউজ করতেছিলা। সো অনেক সময় দেখা যাচ্ছে যে তুমি যে প্লট অথবা এরিয়া সার্ভে করতে চাচ্ছ সেখানে কিছু অবস্টাকেল চলে আসতেছে, যে অবস্টাকেলের কারণে তুমি দুইটার, ধরে নাও এটা একটা স্টেশন, এটা একটা স্টেশন এন্ড এই স্টেশনে রেঞ্জিং রড আছে, এই স্টেশনেও রেঞ্জিং রড আছে। তো একটা স্টেশন থেকে যদি আরেকটা স্টেশনের রেঞ্জিং রড না দেখতে পাও তাহলে আমরা এটা অবস্টাকেল বলে থাকি। এন্ড এরকম অবস্টাকেল যদি আমরা ফেস করে থাকি তাহলে আমরা সেই লোকেশনে কিভাবে চেইন সার্ভে করতে পারি সেটাও আমরা অলরেডি দেখেছি, যে ডিরেক্ট মেথডও আছে, ইনডিরেক্ট মেথডও আছে। আর অবস্টাকেল ইন চেইনিংটা ছিল আমাদের এই স্টেশন থেকে এই স্টেশনে কিন্তু আমাদের চেইন টেনে নিয়ে যেতে হবে অথবা পুল করে আমরা নিয়ে যাবো। এন্ড মাঝখানে যদি আমাদের কোনো রিভার থাকে আর কোনো পন্ড যদি থাকে তাহলে আমরা কিন্তু চেইনিংটা করতে পারবো না। সো এরকম লোকেশনে আমরা চেইন সার্ভে কিভাবে করতে পারি অথবা ডিস্টেন্স কিভাবে মেজার করতে পারি সেটাও অলরেডি আমরা কিন্তু দেখছি। এন্ড চেইন সার্ভিং এর মাধ্যমে কিন্তু আমরা জাস্ট ডিস্টেন্স মেজার করতেছি এন্ড লিনিয়ার মেজারমেন্ট করতেছি। লিনিয়ার মেজারমেন্ট দ্বারা বোঝাচ্ছে যে আমরা যে কোনো একটা ডাইমেনশনাল ডিস্টেন্স মেজার করতেছি এন্ড এখানে কোনো আমাদের আর্থ কার্ভেচার কি আমরা কনসিডার করি চেইন সার্ভেতে, বলো তো? আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু বলি, তোমাদের রেসপন্স করতে হবে কারণ জি অ্যাটেন্ডেন্সটাও ডিপেন্ড করবে ম্যাম। কিন্তু তোমাদের রেসপন্সের উপর। সো আমরা যখন চেইন সার্ভে করি তখন কি আর্থ কার্ভেচার কনসিডার করি কি করি না এটা বলো। আর্থ কার্ভেচার বলতে ম্যাম ওই যে গ্রাউন্ডের যে ফ্ল্যাট বা উঁচা নিচা থাকে এই ব্যাপারটা। মানে আমাদের আর্থ সারফেসটা কি একটু মানে ফুল তো রাউন্ড শেপে না, তাই না? জি জি ম্যাম। আচ্ছা, এখন যখন আমরা চেইন সার্ভে করি, চেইন জি সার্ভেতে ম্যাম কি আমাদের করি ম্যাম, আমরা ওটা মেজার করি নাই। শিওর করা হয়? ম্যাম আমরা যখন চেইন সার্ভে করতেছিলাম, চেইন সার্ভে অলরেডি তো আমরা ক্লাসিফিকেশন করে আসছি না, সেখানে দেখবা যে আমরা যখন লিনিয়ার মেজারমেন্ট গুলা করি তখন কিন্তু জি আমাদের আর্থের যে কার্ভেচার ইফেক্টটা আছে সেই কার্ভেচার ইফেক্টটা কিন্তু আমরা কনসিডার করি না। কার্ভেচার ইফেক্ট যখন কনসিডার করে যেই সার্ভেটা করা হয় তখন এটাকে বলা হলো জিওডেটিক সার্ভে। মনে আছে? জিওডেটিক সার্ভে। আমার লেখাটা যদি না বুঝতে পারো তোমরা ক্লাসের লেকচারটা একটু দেখে নিবা, লেকচার দেখে নিলেই হবে। সো আমরা যখন সার্ভে করতেছি তখন আমাদের কিছু অবস্টাকেল ফেস করে থাকো, সেটা নিয়ে হলো ডিসকাস করা হচ্ছিল। এন্ড আমাদের থার্ড যে অবস্টাকেলটা আমরা ফেস করে থাকি, কোনো একটা লোকেশন তুমি যখন সার্ভেইং করতেছো সেখানে যদি তুমি একই সাথে চেইনিংও টানতে পারতেছো না এন্ড রেঞ্জিং রডও যদি দেখতে না পারো, সেক্ষেত্রে আমরা কিভাবে সার্ভেটা করে থাকতে পারি সেটা হলো আজকে ডিসকাস করবো। লাইক একটা টল বিল্ডিং, ঠিক আছে? টল বিল্ডিং এখানে আছে, তুমি এখানের এইরকম একটা লোকেশনে সার্ভে করতেছো। এখন তুমি যখন চেইনটা টানতেছো এতটুক পোর্শন পর্যন্ত টানতে পারলে, আমরা চেইনটা তো একদম স্ট্রেইট বরাবর টানবো। এখন মাঝখানে যখন অবস্টাকেল চলে আসবে আমরা চেইনটা টানতে পারবো না, দেখা যাচ্ছে আমাদের সাইড দিয়ে টেনে নিয়ে যেতে হবে। সিমিলারলি তুমি যদি এখানে একটা স্টেশন নাও, রেঞ্জিং রড এখানে রাখতেছো, আর একটা স্টেশন যদি আমাদের বিল্ডিং এর অপোজিটে থাকে, এই রেঞ্জিং রড থেকে কিন্তু এই রেঞ্জিং রডটা দেখা যাবে না বিকজ অফ দ্য প্রেজেন্স অফ এ অবস্টাকেল অর এনি স্ট্রাকচার। সো সেই ক্ষেত্রে আমরা ওই লোকেশন অথবা ওই সাইটে সার্ভেটা আমরা কিভাবে করতে পারি সেটা একটু দেখবো। আমাদের অনেকগুলা মেথড আছে, সেই মেথড গুলা হলো আমরা ডিসকাস করব। আর এই মেথড গুলা কিন্তু অলরেডি আমরা দেখে আসছি। এই যে দেখো, আমাদের যদি রেঞ্জিং রড না দেখা যায় কিভাবে আমরা সার্ভে করতে পারি, যদি মাঝখানে কোনো পন্ড থাকে তাহলে কিভাবে সার্ভে করি, এন্ড 5টা 6টার মতো এরকম মেথড ছিল। তো আমরা এখন যেটা দেখব আমাদের হলো
অবস্টাকাল আসতেছে বোথ চেইনিং অ্যান্ড রেঞ্জিং এর ক্ষেত্রে। তুমি চেইনও টানতে পারতেছ না, রেঞ্জিং রডও দেখতে পারতেছ না। সেটার জন্য হলো দেখো আমাদের 4টা মেথড আছে। এন্ড 4টা মেথডে কিভাবে করতেছি দেখো, এই মেথডটা ফার্স্ট আমরা ডিসকাস করব। এখানে ধরে নাও যে তোমার একটা স্ট্রাকচার আছে এবং তুমি এই বরাবর হলো চেইন টানতেছো, এন্ড মাঝখানে যখন অবস্টাকেল চলে আসতেছে তুমি চেইনটা আর টানতে পারতেছো না। সো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের এ একটা পয়েন্ট নিব, বি একটা পয়েন্ট নিব, এবং এই দুইটা পয়েন্ট থেকে আমাদের ভার্টিক্যাল উপরে উঠে যেতে হবে। ভার্টিক্যাল যখন উপরে উঠে যাচ্ছ তুমি একটা সার্টেন ডিস্টেন্স পরে সি এন্ড ডি পয়েন্টটা পাচ্ছ, এন্ড সিডি কে তুমি যোগ করে দাও, যোগ করে এক্সটেন্ড করে নাও অথবা প্রলং করো। এমন ভাবে প্রলং করতে হবে যাতে আমাদের অবস্টাকেলটা পাস করে চলে যায়। আমরা কিন্তু এই পর্যন্তও রাখতে পারতাম, এই পর্যন্ত রাখতে পারতাম, কিন্তু আমরা সিডি কে এক্সটেন্ড করবো একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত যাতে আমাদের এই অবস্টাকেলটা ফ্রি হয়ে চলে যেতে পারে। এন্ড সেই দুইটা পয়েন্টের নাম দিচ্ছি ই আর এফ। সো ইএফ থেকে আবার সেম ওয়েতে পারপেন্ডিকুলার দুইটা লাইন টানো অথবা পারপেন্ডিকুলার ডিস্টেন্স বরাবর তুমি চলে যাও, লাইক হলো জি আর এইচ তুমি পাচ্ছ একদম গ্রাউন্ড সারফেসে। তারপরে তুমি জিএইচটা কানেক্ট করে দাও। এটা কিন্তু আমরা প্ল্যান ভিউ থেকে দেখতেছি, উপর থেকে তুমি কিন্তু দেখতেছো। সো জিএইচ যখন কানেক্ট করে দিচ্ছ দেখো, জিএইচটা এমন ডিস্টেন্সে হবে আমাদের এ বি এর ডিস্টেন্সের সমান হবে, কারণ আমাদের সিডি ইজ ইকাল টু এ বি, অ্যান্ড আমরা সিডি কে যখন এক্সটেন্ড করেছিলাম তখন দুইটা পয়েন্ট নিয়েছিলাম ই আর এফ। ই আর এফ এর ডিস্টেন্সটা সমান হবে হলো আমাদের সিডি এর। তাহলে আমরা ডাইরেক্ট যখন নিচে নেমে যাচ্ছি জি আর এইচ পাচ্ছি, তখন আমরা বলতে পারি জিএইচ ইজ ইকাল টু এ বি। তাহলে এখান থেকে দেখো আমাদের যে চেইনিংটা আছে সেই চেইনিংটাকে ডাইরেক্ট কিন্তু আমরা এই অ্যালাইনমেন্টে নিয়ে চলে আসতে পারতেছি আমরা অবস্টাকেলটাকে ফেস করে। এখন আমরা কি বলেছিলাম, আমাদের রেঞ্জিং রডের যে প্রবলেমটা ছিল সেটা সলভ হয়ে গেছে, কারণ আমরা এই স্টেশনে রেঞ্জিং রড রেখেছিলাম আর এই স্টেশনে রেঞ্জিং রড রেখে এই বরাবর অ্যালাইনমেন্টে সোজা চলে আসতে পারলাম আমরা। তাহলে আমাদের একটা প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে, যেটা কিনা রেঞ্জিং এ। এখন আমরা কি বলেছিলাম, আমাদের চেইনিং ও প্রবলেম হচ্ছে। এখন চেইন দিয়ে আমরা যেহেতু ডিস্টেন্স মেজার করতেছি, সো আমাদের এই যে যে বিজি যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সটা আমাদের জানতে হবে। এই ডিস্টেন্সটা আমরা চেইন দিয়ে কেন মেজার করতে পারতেছিলাম না, এই অবস্টাকেলের কারণে। এখন দেখো আমরা বিজি ইজ ইকাল টু কি লিখতে পারি বলো তো, বিজিটা কিসের সমান, এটা যদি বি হয় এটা যদি জি হয়, আমরা যেহেতু পারপেন্ডিকুলার লাইন টেনেছিলাম তাহলে বিজি ইজ ইকাল টু আমরা কি লিখতে পারি, এই ফিগার থেকে দেখে বলো। এই ডিস্টেন্সটা কোন ডিস্টেন্সের সমান হতে পারে? বিজি ইকুয়াল টু আমাদের হ্যাঁ বলো, হয়েছে। বিজি ইজ ইকাল টু ইডি অথবা ডিই, কারণ এই ডিস্টেন্সটাকেই তো আমরা এক্সটেন্ড করে নিচে নিয়ে এসেছিলাম, পারপেন্ডিকুলার লাইন টেনেছি, তাহলে এই ডিস্টেন্সটাই হরিজন্টাল ডিস্টেন্সটা কি আমাদের এই ডিস্টেন্সের সমান। তাহলে আমরা এখান থেকে হলো আমাদের চেইনিং এর যে প্রবলেমটা ছিল সেটা আমরা সলভ করতে পারি। এটা হলো ফার্স্ট মেথড ছিল। সেকেন্ড মেথডটা সেম ওয়েতে আমাদের অবস্টাকেল থাকবে এন্ড আমরা রেঞ্জিং এন্ড চেইনিং দুইটাই করতে পারবো না। সো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের একটা পয়েন্ট নিব এ এন্ড বি, এ থেকে পারপেন্ডিকুলার একটা ডিস্টেন্স বরাবর আমরা উঠে যাব, যে ডিস্টেন্সটা এমন একটা সার্টেন পয়েন্ট আমরা কনসিডার করব সেটাকে আমরা বলতেছি হলো সি, এবং সি পয়েন্টটা এমন ভাবে তোমার সিলেক্ট করতে হবে যাতে এ বি আর এসি ইজ ইকাল টু দুইটা যাতে সমান হয়। তাহলে আমি আবারও বলতেছি, একটু দেখো আমাদের সেকেন্ড মেথডে কিভাবে করতে পারি। এ আর বি দুইটা পয়েন্ট, এ পয়েন্ট থেকে ভার্টিক্যালি আমাদের একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত উঠে যেতে হবে সি, যেখানে এসি ইজ ইকাল টু এ বি হবে। এরপরে যেটা করব, আমরা বিসি কানেক্ট করে দিব, কানেক্ট করে এটাকে আরো প্রলং করে ডি একটা পয়েন্ট পর্যন্ত যাব। ঠিক আছে, ডি পয়েন্ট পর্যন্ত তুমি যাবা। এরপরে যেটা করতে হবে, আমাদের ডি পয়েন্ট থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা
আমাদের লাইন ড্র করতে হবে, অথবা আমাদের যে চেইনটা আছে সেই চেইনটাকে আমাদের এক্সটেন্ড করতে হবে। তাহলে আমরা কিভাবে করতে পারি? আমাদের এখানে একটা রেঞ্জিং রড থাকবে, রেঞ্জিং রড নিয়ে একজন দাঁড়ায় থাকবে। যেই রেঞ্জিং রড কে আমরা হলো যে অপটিক্যাল স্কোয়ারটা আছে, আমাদের অপটিক্যাল স্কোয়ার থেকে আমরা কি পারপেন্ডিকুলার ডিস্টেন্স হলো ড্র করার ট্রাই করতাম। সো অপটিক্যাল স্কোয়ার একটা মিররে তুমি এই লাইনটা দেখতে পাবা অথবা এই রেঞ্জিং রডটা দেখতে পাবা। আর আরেকটা মিররে তুমি যেই পয়েন্টটা দেখতে পাবা, অথবা আমাদের এখানে একটা রেঞ্জিং রড নিয়ে দাঁড়াবা, তখন দুইটা রেঞ্জিং রডই যখন একসাথে একই এলিমেন্টে দেখতে পাবা, তখন আমরা বুঝতে পারবো যে এই রেঞ্জিং রডে নিয়ে যেখানে দাঁড়া আছে এই রেঞ্জিং রডটা এই ডি পয়েন্টের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করতেছে, কারণ আমরা অপটিক্যাল স্কোয়ারের মাধ্যমে 90 ডিগ্রির কোনো অফসেট অথবা রেফারেন্স অবজেক্ট আমরা ড্র করতে পারি। এরপরে যেটা করব, আমরা ডি কে অ্যাড করে দিব। কিভাবে অ্যাড করব একটু দেখো, ডিই অ্যাড করে দিব, ডিই অ্যাড করে নিচ্ছি, যেটা কিনা আমাদের ই পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে। এখন ই পয়েন্ট থেকে আমাদের এই এ বি অথবা এসি এর সমান ডিস্টেন্স মেনটেন করে আমাদের একটা আর্ক মেনটেন করতে হবে, অথবা আমাদের যেই কোনো একটা অবজেক্টকে যদি আমরা এরকম রোটেট করাই তাহলে একটা আর্ক শেপ জেনারেট হবে, কিন্তু যে আর্ক শেপ জেনারেট হওয়ার কারণে আমাদের জি আর এফ পয়েন্টটা পাবা। লাইক আমি যদি তোমাদের একটু দেখাই, হোয়াইট ফিগারে দেখো, আমাদের কম্পাস আছে, কম্পাসে হলে এই পয়েন্টে আমরা ই পয়েন্টটা পেয়েছি, ঠিক আছে। আর এটা হলো আমাদের লাইনটা ছিল, ডি এর লাইনটা। স্যার এই পাশে আমাদের কি ছিল, এসি ইজিক্যাল টু বিসি ইজিক্যাল টু এবি আমরা লিখতে পারি। এখন এই এসি এর সমান ডিস্টেন্স করে আমাদের ই থেকে যে আমাদের কম্পাসটা আছে, এই কম্পাস দিয়ে এরকম হলো আমাদের প্রলং করতে হবে, তাহলে দেখা যাচ্ছে এই লাইনটাকে আর এই লাইনটাকে হলো দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে, ঠিক আছে। তাহলে একটু দেখো আমাদের ম্যানুয়ালটাতে দেখি, এই যে যেটাকে আমরা নাম দিচ্ছি জি আর এটাকে নাম দিচ্ছি হলো আমাদের এফ। এরপরে হলো আমরা জিই অ্যাড করে দিব অথবা জিএফ অ্যাড করে দিব, এবং জিএফ অ্যাড করে দেওয়ার পরে দেখো আমি অ্যানোটেশনটা রিমুভ করে দিই। আমাদের মেইনলি ডিস্টেন্স জানতে হবে হলো এই ডিস্টেন্সটা, ঠিক আছে। এই ডিস্টেন্সটা জানার জন্য দেখো আমরা অলরেডি এফ পয়েন্ট পেয়েছি, সি পয়েন্ট পেয়েছি। এখন তুমি যদি এফ সিটা কানেক্ট করে দাও, এই এফ সিটাই হলো আমাদের অ্যাকচুয়াল যে ডিস্টেন্স এজি। তাহলে এখানে যেহেতু কোনো অবস্টাকেল নেই, সো তুমি ইজিলি কিন্তু এই ডিস্টেন্সটা আমাদের চেইনিং এর মাধ্যমে মেজার করতে পারবা। আর এখানে যে রেঞ্জিং রডটা আছে, এই রেঞ্জিং রডটা তো তুমি যেহেতু এটাকে এক্সটেন্ড করে এই বরাবর নিয়ে আসতে পারতেছিল না একই এলিমেন্টে, তো আমরা দেখো এ বি ইজ ইকাল টু কিন্তু জিই, তাহলে এই ডিস্টেন্সের সমান ডিস্টেন্স করে আমরা এখানে দুইটা পয়েন্ট পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের অপোজিট স্টেশনটা হবে হলো এই বরাবর, এন্ড এটাকে আমরা এক্সটেন্ড করে আমাদের পরবর্তী যে আরো প্রজেক্ট আছে অথবা যে লোকেশন আছে সেটা আমরা সার্ভে করতে পারি। তো এখান থেকে দেখো তুমি ডিস্টেন্সটাও বের করে ফেলতে পারতেছো, আমাদের যে রেঞ্জিং রডে যে প্রবলেমটা ছিল যেটাকে তুমি এক্সটেন্ড করতে পারতেছ না, সেই প্রবলেমটাও কিন্তু সলভ হয়ে যাচ্ছে। তাহলে এই মেথডে কিন্তু আমরা আমাদের যদি কোনো অবস্টাকেল থেকে থাকে তাহলে আমরা চেইন সার্ভেটা করতে পারবো, এন্ড সেখান থেকে আমরা ডিস্টেন্সও মেজার করতে পারবো। থার্ড মেথডটাও সেম, থার্ড মেথডটা আরো ইজি। দেখো সেম ওয়েতে আমাদের একটা অবস্টাকেল থাকবে এবং আমরা দুইটা পয়েন্ট নিব এ এন্ড বি, এবং এ এন্ড বি পয়েন্ট থেকে আমাদের যেই টেপটা আছে অথবা যে কম্পাসটা আছে সেটাকে আমাদের হলো সুইং করতে হবে। তো এমন ভাবে সুইং করব যাতে আমাদের এ বি ইজ ইকাল টু এই হয়, ঠিক আছে। তাহলে এরকম ভাবে তুমি পাবা, যেটাকে আমরা ই এবং বি পয়েন্ট দ্বারা ইন্ডিকেট করতেছি। এরপরে যেটা করতে হবে, আমরা বিইটাকে কানেক্ট করে দিব। তাহলে বিই যখন কানেক্ট করে দিচ্ছ তখন এ ই বি একটা কি কনস্ট্রাক্ট হচ্ছে বলো তো, কি অবজেক্ট কনস্ট্রাক্ট হচ্ছে এটা? 62,
62 প্রেজেন্ট আছো? আচ্ছা, এখন একটু দেখো, আমাদের এইটাকে হলো একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত আমরা এক্সটেন্ড করব, যেটা হলো এফ। তাহলে এফ পর্যন্ত তুমি এক্সটেন্ড করো। এন্ড এফ পয়েন্টের আরেকটা, আমাদের যে এফ লাইন আছে, এই এফ লাইনটাকে হলো আরেকটা পয়েন্টে ইন্টারসেক্ট করো, যেটা হলো এইচ। মানে এফ এর যে মাঝখানে যে কোনো একটা পয়েন্ট নাও, এটা ছিল এফ, আমি এখানে যে কোনো একটা পয়েন্ট নিচ্ছি যেটাকে আমরা নাম দিচ্ছি হলো এইচ। এন্ড এফ এইচ এর ডিস্টেন্সটা হবে হলো আমাদের এই ডিস্টেন্সের সমান। এরপরে দেখো, আমাদের এই পয়েন্ট থেকে সেম ওয়েতে হলো আমাদের যে কম্পাসটা আছে এটাকে আবার সুইং করতে হবে। সুইং করলে দেখা যাচ্ছে যে আমাদের এফডি যে লাইনটা আছে সেটা আরেকটা সার্টেন পয়েন্টে ইন্টারসেক্ট করবে, যেটাকে আমরা বলতেছি হলো কে। তাহলে এইচ কেটাকে তুমি অ্যাড করে দাও। তাহলে এফ এইচ কেও সেম ওয়েতে হলো আমাদের একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে, যেখানে আমরা বলতে পারি এফ এইচ ইজিক্যাল টু এফ কে ইজিক্যাল টু এইচ কে। এন্ড এফ কেটাকে তুমি এমন ভাবে এক্সটেন্ড করো ডি পয়েন্ট পর্যন্ত, যেখানে আমরা বলতে পারি এফ ইজিক্যাল টু এফ ডি। এন্ড সিমিলার ওয়েতে আমাদের ডি পয়েন্টকে কেন্দ্র করে আমাদের যে কম্পাসটা আছে সেম ওয়েতে আবার সুইং করতে হবে। সুইং করলে দেখা যাচ্ছে আমাদের এই যে যে লাইনটা আছে, এই লাইনটাকে সি পয়েন্ট এবং জি পয়েন্টে হলো ইন্টারসেক্ট করবে। সেম ওয়েতে আমরা ডিসি এন্ড সিজিটা অ্যাড করে দেব, এবং এটাও কিন্তু আমাদের একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে। এন্ড এতগুলো কাজ করার রিজনটা কি সেটা একটু দেখো, আমরা মেইনলি বের করতে চাচ্ছি কি সেটা আমাদের একটু দেখতে হবে। আমরা মেইনলি বের করতে চাচ্ছি হলো এই ডিস্টেন্সটা, বিসি ডিস্টেন্সটা আমরা মেজার করতে চাচ্ছি। বিসি ডিস্টেন্সটা কেন মেজার করতে চাচ্ছি, কারণ আমরা এই বরাবর যখন চেইনিং করে নিয়ে যাচ্ছি আমাদের মাঝখানে অবস্টাকেল আসতেছে, তো আমরা এটা লিনিয়ার মেজারমেন্টটা পাবো না। সো এই লিনিয়ার মেজারমেন্টটা বের করার আমরা মানে আরো ব্যাকআপ কিছু ক্যালকুলেশন করে দেন আমরা এই বিসি ডিস্টেন্স মেজার করব। এখন বিসি কে দেখো, সিম্পলিফাই ওয়েতে আমরা কি লিখতে পারি, এডি মাইনাস এবি মাইনাস সিডি। তাহলে আমাদের টোটাল ডিস্টেন্স ছিল হলো এডি। এই এডি থেকে তুমি যদি এইটুকু বাদ দাও, লাইক বি, এবি বাদ দাও এন্ড সিডি যদি বাদ দাও, তাহলে আমাদের এই পোর্শনটা কিন্তু পেয়ে যাবে, বিসি পেয়ে যাবে। এখন দেখো, এডি ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি, এফ লিখতে পারি অথবা এফ ডি লিখতে পারি, কারণ এটা কিন্তু অলরেডি আমাদের ইকুইল্যাটারাল একটা ট্রায়াঙ্গেল ফর্ম হয়ে গেছে। কারণ আমরা যখন এফডিটা মেজার করেছিলাম আমাদের এফডি এর ডিস্টেন্সটা এফ এর সমান হয়েছিল। এন্ড এই দুইটা যদি সমান হয় তাহলে এটাও কিন্তু সমান হবে। তাহলে আমরা এডি ইজ ইকাল টু কিন্তু এফ লিখতে পারি। সো এই ওয়েতে দেখা যাচ্ছে আমরা থার্ড যে প্রবলেমটা আছে সেই প্রবলেমের আমাদের চেইনিং এর প্রবলেমটা আমরা মিনিমাইজ করে চেইন সার্ভেটা করতে পারি। আর এর পরবর্তী আরেকটা মেথড আছে, এই মেথডটা আমি তোমাদেরকে বলবো না, তোমাদের জাস্ট এখানে একবার গো থ্রু করবা, এটা গো থ্রু করলেই বুঝতে পারবে। এন্ড এই সেম জিনিসটা কিন্তু আমরা এখানে করে আসছিলাম। কি করছিলাম একটু দেখো, আমাদের এরকম ছোট একটা ট্রায়াঙ্গেল ছিল আর পুরো একটা ট্রায়াঙ্গেল ছিল। এন্ড এই যে যে ডিস্টেন্সটা, লাইক আমি যদি বলি ইসি ইজ ইকাল টু এন অফ এই, এন্ড এন এর ভ্যালুটা হলো আমাদের কোনো ফ্র্যাকশন হতে পারবে না, লাইক একটা ফুল ডিজিট হবে, লাইক 2 টাইমস হতে পারে, 3 টাইমস হতে পারে, 4 টাইমস হতে পারে। লাইক সিটা যদি এই এর মধ্যবিন্দু হয় অথবা মিড পয়েন্টে হয়, তাহলে এন এর ভ্যালু কত হবে, কেউ একজন বলো তো। এই সিটা এই এর মিড পয়েন্টে আছে, তাহলে এন এর ভ্যালু কত হবে? আমার কোয়েশ্চেনটা কি বুঝতে পেরেছো? মিস আরেকবার বলেন। আচ্ছা, আমি কোয়েশ্চেনটা আবারও করতেছি, দেখো আমাদের ইসিডি একটা ত্রিভুজ, আর এ ই বি একটা ত্রিভুজ অথবা ট্রায়াঙ্গেল। এখন আমি বলতেছি এই সি পয়েন্টটা আমাদের এ ই এর মিড পয়েন্ট, তাহলে আমরা সি ইজ ইকাল টু কি লিখতে পারি বলো তো। এটা যদি মিড পয়েন্ট হয় তাহলে কিভাবে লেখা যায়, এ ই বাই টু।
এই অর্ধেক করলেই তো আমরা কি পাচ্ছি, সি পেয়ে যাচ্ছি। সিমিলার ওয়েতে আমরা কি লিখতে পারি, এ ইজ ইকুয়াল টু 2 অফ সি। একটু দেখো, এখানে লিখতেছি এ ইজ ইকুয়াল টু 2 অফ সি। এই 2টাকে আমরা এন দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। এখন এটা মিড পয়েন্টেও হতে পারে, 3 টাইমসও হতে পারে, 4 টাইমসও হতে পারে, 5 টাইমসও হতে পারে। এন্ড দেখো এটার ক্যালকুলেশন কিন্তু এই যে তোমাদের মেথড এফ এ দেওয়া আছে, ঠিক আছে। এন্ড এই ওয়েতে কিন্তু আমরা এই ডিস্টেন্সটা যদি জানি তাহলে এই ডিস্টেন্সটা আমরা মেজার করতে পারবো। তাহলে এই এফ প্রাইম, এফ যে মেথডটা আছে এটা যদি বুঝে থাকো তাহলে আমাদের এখানে যে মেথড ডিটা আছে সেটা বুঝতে পারবা। লাইক আমাদের এই যে যে ট্রায়াঙ্গেলটা আছে এই ট্রায়াঙ্গেলটাকে আমরা বড় ট্রায়াঙ্গেলের এন টাইমস করে নিচ্ছি। দেন তারপরে এই ডিস্টেন্সটা যদি জানি তাহলে আমরা এই ডিস্টেন্সটাও বের করতে পারবো এন্ড এই ডিস্টেন্সও বের করতে পারবো। এখানে দেখো সিম্পল ক্যালকুলেশন দেওয়া আছে, জাস্ট তোমরা একবার গো থ্রু করে নিবা, আমি এটা দেখাচ্ছি না। তাহলে এতটুকু পোর্শন পর্যন্ত আমরা মোটামুটি বুঝতে পারলাম। এখন এই জিনিসগুলো আমরা কেন করতেছি, কারণ হলো এই রিলেটেড আমাদের কিছু প্রবলেম সলভ করতে হবে। এখানে দেখো তোমাদের একটা প্রবলেম আছে, আমি একটু জাস্ট দেখাচ্ছি। আমাদের 3টা কেসই হতে পারে, এন্ড 3টা কেস থেকে তোমার বুঝতে হবে যে কোন কেসটা তুমি ফেস করতেছো, জাস্ট রেঞ্জিং ফেস করতেছো নাকি শুধু চেইনিং ফেস করতেছো, নাকি বোথ কেসে প্রবলেম অর অবস্টাকল ফেস করতেছো। এন্ড অনেক সময় দেখা যাচ্ছে আমাদের কোশ্চেনে ডায়াগ্রাম নাও দেওয়া থাকতে পারে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমাদের কোশ্চেনটা বুঝে ডায়াগ্রামটা ড্র করে নিতে হবে। তাহলে আমাদের ফার্স্ট যে প্রবলেমটা আছে একটু দেখো, 4.6, এটা কিন্তু তোমাদের ম্যাটেরিয়াল পানিয়ার যে বইটা আছে সেই বইয়ের আমাদের 60 পেজে, এন্ড রেফারেন্স বুক অলরেডি তোমাদের ক্লাসরুমে দেওয়া আছে, জাস্ট একবার দেখলেই পারবা। আমরা কোয়েশ্চেনটা একটু পড়ি, দেখো আমরা একটা সার্ভে করতেছি, যেই সার্ভেতে আমাদের এবি যে একটা লাইন আছে, এবি এর পাশে হলো আমাদের একটা অবস্টাকেল আছে, এন্ড এ লাইন বিসি 20 মিটার লং অ্যাজ সেট পারপেন্ডিকুলার টু বি এবি। তার মানে আমাদের এবি একটা লাইন, এই লাইনটাকে আমরা এক্সটেন্ড করতে পারতেছি না বিকজ অফ দ্য প্রেজেন্স অফ এ অবস্টাকেল। এন্ড এবি লাইনের পারপেন্ডিকুলার একটা লাইন আমরা ড্র করেছি যেটা বিসি, এন্ড এটার ডাইমেনশনটা হলো আমাদের 200 মিটার। এরপরে দেখো এই সি পয়েন্টে হলো আমরা আরো 2টা লাইন ড্র করতেছি, সিই এন্ড সিডি, যেটা কিনা হলো আমাদের সি লাইনে অ্যাঙ্গেল প্রডিউস হচ্ছিল 45 ডিগ্রি, এন্ড সিডি লাইনে আমাদের অ্যাঙ্গেল প্রডিউস হচ্ছিল 60 ডিগ্রি। এই যে দেখো কোশ্চেনে দেওয়া আছে যে বিসিডি, তার মানে বিসিডি বড় যে ট্রায়াঙ্গেলটা আছে সেটার অ্যাঙ্গেলটা হলো 60 ডিগ্রি, আর বিসিই এই ছোট যে ট্রায়াঙ্গেলটা আছে সেটা হলো 45 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করতেছে সি পয়েন্টে। এখন আমাদের কি বের করতে বলছে একটু দেখো, সিডি এর যে ডিস্টেন্সটা আছে আর সি এর যে ডিস্টেন্স সেটা আমাদের মেজার করতে হবে, এন্ড আমাদের অলসো মেজার করতে হবে হলো বিই, তার মানে এটা বের করতে হবে, এটা বের করতে হবে, আর এই বিই যে লাইনটা আছে সেটা আমাদের মেজার করতে হবে। এখন একটু দেখো এই অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে, এটা একটু বুঝতে পারছি। তাহলে আমরা হোয়াইট পেজে চলে যাই, একটু দেখো আমাদের কোশ্চেন কি ছিল সেটা দেখি। আমাদের মেইনলি কোশ্চেন ছিল হলো এটা, এটা সি ছিল, এটা বি, এটা ই, আর এটা ডি, ঠিক আছে। আর এটা, আচ্ছা, এটা হলো আমাদের ছিল 60 ডিগ্রি, আর এখানে যে অ্যাঙ্গেলটা ছিল এটা হলো আমাদের 45 ডিগ্রি, ঠিক আছে। আর আমাদের এই ডিস্টেন্সটা ছিল হলো এই যে বিসির যে ডিস্টেন্সটা সেটা হলো 200 মিটার। এখন দেখো আমরা এখানে জাস্ট সিম্পল ট্রিগোনোমেট্রি যেটা আমরা ইউজ করে আসছি অথবা জিওমেট্রি ইউজ করে আসছি সেই জিনিসগুলো হলো আমরা ফলো করব। এখন একটু দেখো আমাদের ত্রিভুজ বি, আচ্ছা আমি টাইপ করে দিই,
এখানে একটু দেখো। আচ্ছা, আমাদের যে ট্রায়াঙ্গেলটা আছে, ট্রায়াঙ্গেল বিসিই তে আমরা কি লিখতে পারি? কস থিটা, কস থিটা ইজ ইকাল টু কি লেখা যায় বলো তো? এটা যদি আমাদের থিটা হয়, আমরা কস থিটা ইজ ইকাল টু কি জানি? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। তাহলে এই বিসি ত্রিভুজে ভূমি কোনটা আর অতিভুজ কোনটা আমাকে বলো। BC by CE. বিসি বাই সিই। এখন দেখো থিটার ভ্যালুটা তোমার কত? 45 ডিগ্রি। আর বিসি এর ভ্যালুটা কত তোমার? 200। সেখান থেকে কি তুমি সি এর ভ্যালুটা কি বের করতে পারবা না? এই লাইনটা কি বের করা যাবে? এটা জাস্ট সিম্পল ক্যালকুলেশন, তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করে নিতে পারো। এরপরে দেখো আমাদের যে ইওলো যে ট্রায়াঙ্গেলটা আছে সেটা যদি আমি করি, তাহলে বি সি ডি, আমার যে ট্রায়াঙ্গেলটা আছে সেই ক্ষেত্রে আমরা cos থিটা ইজ ইকাল টু কি লিখতে পারি বলো? বড় ট্রায়াঙ্গেলে cos থিটা ইজ ইকাল টু কি লেখা যায়? এখানে ভূমি কোনটা আর অতিভুজ কোনটা? BC by DC. বিসি বাই আমাদের যে ডিসিটা আছে অথবা সিডি যেটা আছে সেটা। তাহলে থিটার ভ্যালুটা আমাদের হলো 60 ডিগ্রি, বিসি জানো 200, আর এখানে সিডি এর ভ্যালুটা হলো আমাদের বের করতে হবে। তাহলে এখান থেকে তুমি সিডি পেয়ে গেলা। এন্ড কোশ্চেনে কিন্তু আমাদের সিডি আর সি এর লাইনটাই বের করতে বলছে। এন্ড কোশ্চেনে আরেকটা লাইন বের করতে বলছে ডিস্টেন্স, যেটা হলো আমাদের বিই। এখন একটু দেখো, আমরা এখানে যেটা করব, আমরা ট্যান থিটার ফর্মুলাটা ফেলবো। আচ্ছা, এখানে একটু দেখো আমাদের এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি মিস। এই অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের 90 ডিগ্রি। তাহলে ট্যান থিটার ক্ষেত্রে দেখো আমাদের যে ছোট যে ত্রিভুজটা আছে, ত্রিভুজ বি সিই, সেখানে আমরা কিভাবে বের করতে পারি? আমাদের ট্যান থিটা ইজ ইকাল টু কি জানি? লম্ব বাই কি ছিল বলো? লম্ব বাই ভূমি ম্যাডাম। তাহলে এখানে ফর্মুলাতে উপরে কি হবে? লম্ব কত? BE by CB. আচ্ছা, একটু দেখো এখানে কিন্তু, আচ্ছা তুমি এটাকে থিটা ধরতেছো তাই তো? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, ওটা করলেও হবে। আচ্ছা বলো, বিই বাই বিসি, CB. বিসি অথবা সিবি। এন্ড এখানে থিটার ভ্যালুটা কত আমাদের? 45 ডিগ্রি। কারণ এই যে এটা হলো আমাদের ত্রিভুজটা ছিল, রেড ত্রিভুজ। তাহলে tan45 এর ভ্যালু জানি, আমাদের বি এর ভ্যালুটা বের করতে হবে, আর বিসি ইজ ইকাল টু অলরেডি আমরা জানি 200 মিটার। সো এই ওয়েতে দেখা যাচ্ছে যে আমাদের এইখানে মাঝখানে যে অবস্টাকেলটা ছিল, এই অবস্টাকেলটাকে আমরা ফেস করে আমাদের বিই ডিস্টেন্সটা মেজার করতে পারি। জাস্ট খুবই সিম্পলেস্ট ওয়েতে এখানে তোমাদের sec থিটা দিয়ে করছে। 1/cos থিটা ইজ ইকাল টু sec থিটা, এটাও জানো। তো আমি যেভাবে দেখালাম ওভাবে করলেও যে রেজাল্টটা পাবা, এখানে যেভাবে করে দেওয়া আছে একই রেজাল্টটা পাবা। এন্ড এখানে দেখো এই যে সিম্পলেস্ট ক্যালকুলেশন। তাহলে এই প্রবলেমটা খুবই ইজি ছিল এন্ড আমরা করতে পারবো। এটা কি প্রবলেম ছিল বলো তো? আমাদের কিন্তু বোথ চেইনিং এন্ড রেঞ্জিং দুইটার ক্ষেত্রেই কিন্তু আমরা প্রবলেম ফেস করতেছি, সো এটা আমরা ওভাবে সলভ করতে পারি। সেকেন্ড আরেকটা প্রবলেম দেখি। আমাদের বারবার বলতেছি, তোমাদের কোশ্চেনে কিন্তু ডায়াগ্রাম দেওয়াও থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে। যদি ডায়াগ্রাম দেওয়া না থাকে, তাহলে তোমাদের কোশ্চেনে যে গিভেন ইনফরমেশন গুলো আছে সেই ওয়াইজ কিন্তু তোমাদের ডায়াগ্রাম ড্র করে নিতে হবে। তাহলে এখানে একটু দেখি কি বলছে আমাদের। এ আর ডি হলো দুইটা স্টেশন, এন্ড এর মাঝখানে একটা পন্ড আছে যেটা কিনা একটা অবস্টাকেল। তাহলে এখানে আমাদের চেইনিং এর প্রবলেম হচ্ছে কিন্তু। তো মাঝখানে যদি কোনো, সরি বানান ভুল গেছে, একটু দেখে নিও।
চেইনিং এর প্রবলেম হচ্ছে। মাঝখানে যদি কোনো রিভার আর পন্ড থাকে তাহলে ম্যাম আমাদের আমরা ডিসপ্লে দেখতে পাচ্ছি না ম্যাম, আচ্ছা ডিসপ্লে দেখা যাচ্ছে না। ও, চেঞ্জ হয়নি ম্যাম। আচ্ছা এখন দেখতে পাচ্ছো? জি ম্যাম। ওকে, আচ্ছা দেখো, তো আমরা সেকেন্ড প্রবলেমটা কি বলতেছে, আমাদের দুইটা স্টেশন আছে এ এন্ড ডি, এন্ড এটার মাঝখানে হলো আমাদের পয়েন্ট পড়ছে, তাহলে এটা একটা স্টেশন, এ একটা স্টেশন, এই ডিস্টেন্স তোমার এডি ডিস্টেন্সটা লাগবে, কারণ এটা মাঝখানে যেহেতু পয়েন্ট পড়ে গেছে, তুমি এই বরাবর চেইনটাকে পুল করে নিয়ে যেতে পারবে না। এন্ড এই ডিস্টেন্স বের করার জন্য আমাদের আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে, একটু দেখো। আমাদের যে এডি লাইনটা আছে, এডি লাইন যে বরাবর, তার লেফটে এবি লাইন, এন্ড এটা ডাইমেনশন দেওয়া আছে হলো আমাদের 200 মিটার। এন্ড সেকেন্ড আরেকটা লাইন দেওয়া আছে আমাদের এসি, যেটা ডাইমেনশনটা হলো আমাদের 250 মিটার। তার মানে আমাদের এই ডিস্টেন্সটা কিন্তু দেওয়া আছে, একটু খেয়াল করবা কোনটা গিভেন দেওয়া আছে সেটা বুঝতে হবে, আর এই ডিস্টেন্সটা দেওয়া আছে। এন্ড এরপরে যেটা বলছে আমাদের বি ডি সি, আমরা তিনটা পয়েন্ট নিছি, এই যে এরকম তিনটা পয়েন্ট নিয়েছি। তার মানে তুমি যখন বিসি কানেক্ট করতেছো, বিসি কানেক্ট করলে ডি একটা পয়েন্ট পাচ্ছ, আমাদের এডি ডিস্টেন্সটা জানতে হবে। এন্ড এই ক্ষেত্রে দেখো আমাদের ডিসি আর বিডি এর ডিস্টেন্সটাও তোমার দেওয়া আছে, লাইক বিডি এর ডিস্টেন্সটা হলো 125, লাইক এই ডিস্টেন্সটা হলো 125, আর এই পাশে ডিসি এর ডিস্টেন্স হলো 150। তাহলে আমাকে কি একজন বলো তো বিসি এর ডিস্টেন্স কত হবে? বিসি ইজ ইকুয়াল টু কত? এটা 125 আর এটা হলো 150, তাহলে টোটাল ডিস্টেন্স বিসি ইজ ইকুয়াল টু কত? 275। 275। আচ্ছা, এখন দেখো আমরা একটা যে বড় যে ত্রিভুজটা আছে এ বি সি, সেটার এই ডিস্টেন্স জানি, এই ডিস্টেন্সও জানি, এই ডিস্টেন্সও জানি। তাহলে ত্রিভুজে যখন তিনটা সেগমেন্টে তুমি ডাইমেনশন জানো, তাহলে কিন্তু আমাদের অ্যাঙ্গেল আমরা বের করতে পারি, এন্ড আমরা ফর্মুলাতে দেখে আসছিলাম। এই যে দেখো, আমরা চেইনিং এর যে প্রবলেম গুলা ছিল সেটা আমরা দেখে আসছি। আচ্ছা এই যে দেখো, আমরা কস থিটার প্রবলেম কিন্তু দেখে আসছি। কস থিটাটা কি ছিল, আমাদের যদি কোনো একটা অ্যাঙ্গেল জানো, এটা কোন মেথডে? ডি মেথডে, তাহলে ডি কোনটা? এটা। যদি আমি এই অ্যাঙ্গেলটা জানতে চাই, আমাদের তিনটা সেগমেন্টের ডাইমেনশন জানতে হবে। তিনটা সেগমেন্টের ডাইমেনশন যদি জানো, তুমি এই অ্যাঙ্গেলটা বের করতে পারবে। এন্ড ফর্মুলাটা কি ছিল? কস থিটা ইজ ইকুয়াল টু, দেখো, বিসি আর এসি, এই যে ছোট যে ত্রিভুজটা নিয়ে কাজ করছে ফার্স্টে, তাহলে বিসি ছিল, এসি ছিল, আর অ্যাঙ্গেল যেটা মেক করতেছে তার অপোজিট যে সেগমেন্ট আছে সেটার স্কয়ার হবে। মনে আছে ফর্মুলাটা? একটু দেখো, এটা যদি আমাদের থিটা হয় আর এটা যদি এ বি সি হয়, তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো? তোমরা বলো, বলো ফর্মুলা কি হবে? এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার 2 ইন্টু এসি ইন্টু বিসি। ঠিক আছে, এই ফর্মুলাটা কিন্তু আমরা জানি। তো আমরা ওই ফর্মুলার বেসিসে হলো আমাদের যে গিভেন ইনফরমেশন গুলা দেওয়া আছে, এই গিভেন ইনফরমেশন থেকে আমরা এডি এর ডিস্টেন্সটা বের করতে চাচ্ছি। তো এডি এর ডিস্টেন্স বের করার আগে আমি যে কোনো একটা ইন্টারনাল যে থিটাটা আছে, অ্যাঙ্গেলটা হলো আমরা বের করব। তাহলে একটু দেখো আমরা কি করতেছি, একটু দেখো। আচ্ছা, আমাদের ফার্স্টে যেটা বলতেছি এসিডি, তার মানে হলো আমাদের এসিডি, এই সি অ্যাঙ্গেলটাকে আমরা থিটা হিসেবে কনসিডার করতেছি। তাহলে সি অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে আমাদের এই ছোট ত্রিভুজটাতে যদি আমরা কস থিটার ফর্মুলাটা ফেলাই, অথবা বড় যে ত্রিভুজটা আছে সেটাকে যদি আমরা কস থিটার ফর্মুলাটা ফেলাই, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে একটু দেখো।
এইটা থিটা যদি হয় তাহলে থিটার সাথে যেই দুইটা বাহু কানেক্টেড আছে সেটার স্কয়ার হবে, তাহলে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এই যে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আমরা ফার্স্টে কিন্তু এবিসি ত্রিভুজ নিয়ে কাজ করছি, ঠিক আছে? এবিসি ত্রিভুজে কি হবে? এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এসি ইন্টু বিসি। এসি এর ডাইমেনশন জানো, বিসি এর ডাইমেনশন জানো, এবি এর ডাইমেনশন জানো, এখান থেকে কস থিটার ভ্যালু কত সেটা জাস্ট বের করে রাখলাম। এখন যেটা করব, আমাদের ছোট একটা ত্রিভুজ নিয়ে কাজ করব, এডিসি ত্রিভুজ। এডিসি ত্রিভুজ নিয়ে দেখো কস থিটা ইজিক্যাল আমরা কি লিখতে পারি? এসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার মাইনাস এডি স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এসি ইন্টু সিডি। এই যে দেখো এটাকে জাস্ট ওরা মাল্টিপ্লাই করে দিছে, তুমি ডাইরেক্ট ফর্মুলা দিয়েও লিখতে পারো। আমরা যদি লিখি তাহলে কি আসতেছে দেখো, এসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার মাইনাস এডি স্কয়ার 2 ইন্টু এসি ইন্টু সিডি ইজিক্যাল টু কস থিটা। সেই কস থিটাটাকে মাল্টিপ্লাই করে দাও, এখান থেকে হলো তুমি এডি স্কয়ারের ভ্যালুটা বের করতে চাচ্ছ, জাস্ট সিম্পলেস্ট ওয়েতে ক্যালকুলেশন করছে। এন্ড কস থিটার ভ্যালু কিন্তু অলরেডি আমরা বড় যে ট্রায়াঙ্গেলটা ছিল সেখান থেকে বের করে আসছি। তো এইখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের যে এডি এর ডিসটেন্সটা আছে, এডি এর ডিসটেন্সটা বের হচ্ছে হলো 177.41। তো এই মেথডে আমরা প্রিভিয়াসলি যে জিওমেট্রি গুলা দেখে আসছো, এই যে এই জিওমেট্রি গুলা, এইগুলা জাস্ট ইমপ্লিমেন্ট করে হলো এই ম্যাথ গুলা হলো সলভ করতে হবে, ঠিক আছে? সো তোমরা যদি মেথড গুলা বুঝে থাকো তাহলে এই যে যে প্রবলেম গুলো আছে এই প্রবলেম গুলো তোমাদের বুঝতে ইজি হবে। তাহলে 4.7 এর প্রবলেমটা কি বোঝা গেছে বলো তো? আমাদের মেইন কনসার্ন হলো এডি ডিসটেন্সটা বের করা। এখন এডি ডিসটেন্স তুমি যে কোনো ওয়েতে বের করতে পারো। আর এটা যেহেতু চেইনিং এর প্রবলেম হচ্ছে, সো আমাদের চেইনিং এ দেখো আমরা এই যে কয়েকটা মেথড দেখে আসছি। সো আমাদের কোন ইনফরমেশন গুলা দেওয়া আছে সেটার বেসিসে আমাদের দেখতে হবে যে কোন মেথডে আমরা ফেলতে পারি। লাইক তোমার হলো একটা ট্রায়াঙ্গেলে 3টা সেগমেন্ট দেওয়া আছে। এখন এই ট্রায়াঙ্গেলে 3টা সেগমেন্ট যদি দেওয়া থাকে তাহলে তুমি কিন্তু এই মেথড ফলো করতে পারবা না, তোমার অবভিয়াসলি ডি মেথড ফলো করতে হবে। এন্ড ডি মেথডে আমাদের কি জিওমেট্রি ইউজ করছি সেটাও গিভেন দেওয়া আছে। তাহলে আমরা মোটামুটি চেইনিং এর প্রবলেম বুঝতে পারলাম। এখানে দেখো একটা রিভারের ম্যাথ দেওয়া আছে এন্ড কিভাবে আমরা এখানে মেইনলি এই যে যে ডিসটেন্সটা আছে আমাদের এসি এর ডিসটেন্স আমরা কিভাবে মেজার করতে পারি সেটা হলো এখানে দেওয়া আছে, ঠিক আছে? সো তোমাদের মেইনলি জাস্ট এই জিওমেট্রি গুলো একবার দেখবা, দেখলেই পারবা। সো এক্সাম্পল আমি আর দেখাচ্ছি না, 4.8টা দেখবা আর 4.9টা দেখবা, করেই দেওয়া আছে। এন্ড এই জিওমেট্রি গুলা কিন্তু অলরেডি তোমরা একটু আগে অথবা প্রিভিয়াস ক্লাসে দেখছো। আর এখান থেকে আর যে কাজটা করতে হবে আমাদের, আমাদের কিছু এক্সাম্পল দেওয়া আছে, লাইক এই যে প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে, এই প্র্যাকটিস প্রবলেম গুলার ভিতর হলো তোমরা 15, 16, 17 এই 3টা হলো তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে। আমি অ্যাসাইনমেন্টে পোর্ট খুলে দিব, সেই অ্যাসাইনমেন্টে হলো তোমরা এই 3টা প্রবলেম সলভ করে সাবমিট করবা। এন্ড তোমাদের চেইন সার্ভিং এর জন্য একটা ম্যাটেরিয়ালও দিয়ে দেওয়া আছে, একটু দেখো। এন্ড এই ম্যাটেরিয়ালেও কিন্তু আমাদের কিছু প্রবলেম এই যে দেখো সলভ করে দেওয়া আছে, এই যে জিওমেট্রি দিয়ে এই যে প্রবলেম। আমরা অলরেডি এই প্রবলেম এরকম একটা প্রবলেম দেখেছি, তারপর রিভারের ক্ষেত্রে একটা প্রবলেম তোমাদের করেই দেওয়া আছে, ঠিক আছে? সেই ম্যাথ গুলা দেখলে মোটামুটি আমাদের চেইন সার্ভিং এ যে প্রবলেম গুলা ছিল সেগুলো সলভ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কিন্তু চেইন সার্ভিং চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে। এন্ড আমাদের আচ্ছা এই এতটুকু পোর্শন পর্যন্ত তোমাদের কারো কোশ্চেন আছে কিনা একটু বলো তো। আচ্ছা তাহলে আমাদের চেইন সার্ভিংটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা যেটা করব সেটা হলো লিনিয়ার মেজারমেন্ট। এন্ড আমার জানা মতে তোমাদের থিওরিতে লেভেলিং যেটা করানো হয়েছে সেটার কিছুটা বেসিক অথবা কিছু সিমিলার টপিকগুলা হলো এটাতে দেখবা লিনিয়ার মেজারমেন্টে।
তাহলে আমরা ফার্স্টে একটু ডেফিনেশনটা দেখি, হোয়াট ইজ লিনিয়ার মেজারমেন্ট। লিনিয়ার মেজারমেন্টটা হলো একটা মেজারমেন্ট, যে মেজারমেন্টটা হলো তুমি ডিস্টেন্স মেজার করবা, এন্ড ডিস্টেন্সটা হবে হলো যে কোনো দুইটা পয়েন্টের, আর্থে যে কোনো দুইটা পয়েন্ট আমরা যদি কনসিডার করে ডিস্টেন্স মেজার করি তাহলে সেটাকে আমরা বলে থাকি হলো লিনিয়ার মেজারমেন্ট। এন্ড এই ডিস্টেন্সে দেখা যাচ্ছে যে আমাদের আর্থ যে কার্ভেচার ইফেক্টটা আছে অথবা কার্ভ শেপের যে ইফেক্টটা সেটা আমরা কনসিডার করি না, আমাদের এই কার্ভটাকে আমরা ডাইরেক্ট ছোট ছোট সেগমেন্টে ডিভাইড করে নিয়ে স্ট্রেট লাইন হিসেবে কনসিডার করি, সেইটাকে বলা হয়ে থাকে হলো লিনিয়ার মেজারমেন্ট। এন্ড এই লিনিয়ার মেজারমেন্টের মাধ্যমে তুমি যে কোনো দুইটা পয়েন্টের ডিস্টেন্স মেজার করতে পারবে। এন্ড কিভাবে করতে পারি, অনেকগুলো মেথড আছে, লাইক ডাইরেক্ট মেজারমেন্টও করতে পারো, অপটিক্যাল মিনসেও করতে পারো, অথবা ইলেকট্রনিক যে মেথড আছে সেটার মাধ্যমেও করতে পারো। ডাইরেক্ট মেজারমেন্টে কিভাবে করা যায়, আমাদের যে চেইন আছে অথবা যেই টেপ আছে, লাইক এটা একটা স্টেশন, এটা আরেকটা স্টেশন, এই দুইটা স্টেশন বরাবর যদি তুমি টেপ অথবা চেইন টেনে নাও, যে ডিস্টেন্সটা পাবা সেই মেথডটাকে আমরা বলে থাকি ডাইরেক্ট মেজারমেন্ট। আর অপটিক্যাল মিনসটা হলো, একটু দেখো তোমরা ট্রাভার্স সার্ভে করছো না, ট্রাভার্স করা হয়েছে জি মিস। ফিল্ডে, ফিল্ডে তো ট্রাভার্স সার্ভে করছো, একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করছো, নাম কি বলো তো? কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে ট্রাভার্স সার্ভে করেছো? থিওডোলাইট। থিওডোলাইট। থিওডোলাইট আমরা কি কি ভ্যালু নিয়ে থাকি? ওই ইনস্ট্রুমেন্ট থেকে তুমি কি কি ডাটা অবজার্ভ করো? থিওডোলাইট থেকে তো তুমি কিছু ডাটা অবজার্ভ করো, তাই না? কি কি ডাটা নাও বলো? আচ্ছা, এখানে দেখো, আমরা যদি দুইটা লিনিয়ার মেজারমেন্ট যখন করি তখন আরেকটা স্টেশন আছে, টোটাল স্টেশন, তোমরা এর পরে গেলে পাবা, প্রিভিয়াসলি অথবা তার পরের ক্লাসগুলাতে পাবা একদম লাস্টের দিকে। সো এটা এরকম একটা ইনস্ট্রুমেন্ট থাকে, যে ইনস্ট্রুমেন্টের মাধ্যমে দেখা যাচ্ছে যে আমাদের একই সাথে লিনিয়ার মেজারমেন্ট গুলাও দিয়ে দিচ্ছে, এন্ড আমাদের দুইটা পয়েন্টের ভিতর ইন্টারনাল অ্যাঙ্গেল কত হচ্ছে অথবা তিনটে স্টেশনের ভিতর অ্যাঙ্গেল কত হচ্ছে সেটা আমরা মেজার করতে পারি। So এটাকে বলা হয়ে থাকে হলো আমাদের অপটিক্যাল মিনস। এই যে দেখো, আমরা ট্রাভার্স অথবা ট্রায়াঙ্গুলেশন ফর্ম করে ডিস্টেন্স মেজার করে থাকি একটা টেলিস্কোপের মাধ্যমে। আর থার্ড যেটা আছে সেটা হলো ইলেকট্রনিক মেথড। ইলেকট্রনিক মেথডটা কিভাবে করা হয় একটু দেখো, আমি অ্যানোটেশন গুলো রিমুভ করে দিচ্ছি। লাইক এখানে ধরে নাও যে তোমার একটা ইনস্ট্রুমেন্ট আছে, এই ইনস্ট্রুমেন্ট থেকে হলো তোমার ওয়েভ জেনারেট হবে, এরকম ওয়েভ জেনারেট হবে, আর এখানে থাকবে হলো রিসিভার, রিসিভ করতেছে, ঠিক আছে? এন্ড এই ওয়েভের স্পিড কত সেটা তুমি জানো, কত স্পিডে যাচ্ছে সেটা তুমি জানো, এন্ড এই ওয়েভটা এখান থেকে তোমার এতটুকু যেতে কত টাইম লাগতেছে সেটা তুমি ক্যালকুলেট করতেছো অথবা স্টপ ওয়াচ থেকে মেজার করতেছো। তাহলে আমরা স্পিড ইজ ইকুয়াল টু অথবা ভেলোসিটি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ডিস্টেন্স বাই টাইম। এখন তুমি স্পিড জানো, একটা ইনস্ট্রুমেন্ট থাকে যে ইনস্ট্রুমেন্টে গিভেন স্পিডে হলো তুমি ওয়েভ জেনারেট করে রিসিভারে পাঠাচ্ছ, তাহলে স্পিডটা তুমি জানো, আর এই স্পিডটা রিসিভারে যেতে তোমার কতটুকু টাইম লাগতেছে সেটাও তুমি জানো। তাহলে এখান থেকে ডিস্টেন্স বের করতে পারবো আমাদের এই রিসিভার এবং যে অরিজিনটা আছে সেটার ভিতর ডিস্টেন্সটা কত। এই ওয়েতে আমরা ডিফারেন্ট স্টেশনের হলো ডিস্টেন্স মেজার করতে পারি, এন্ড এটাকে বলা হয়ে থাকে হলো ইলেকট্রনিক মেথড। কারণ ইলেকট্রনিক আমরা ওয়েভ জেনারেট করতেছি, দ্যাটস আমরা এটাকে বলতেছি হলো ইলেকট্রনিক মেথড। এন্ড এই ইলেকট্রনিক যে ওয়েভটা আছে সেটা আমরা আবার জেনারেট করতে পারি হলো জিওমিটারের মাধ্যমে, তারপর হলো টেলুরোমিটারের মাধ্যমে, অথবা যে নেভিগেটর আছে, অথবা যে ল্যামডা যে পজিশন ফিক্সিং সিস্টেম, এই মেথডের মাধ্যমে হলো আমরা ওয়েভটা জেনারেট করতে পারি। তো আমরা প্র্যাকটিক্যালি আমাদের ল্যাবে
অথবা ফিল্ডে এবং আমরা ক্লাসে হলো এই দুইটা মেইনলি ফলো করে থাকি অথবা দেখে থাকি, তোমরা দেখবা। তো এই যে তুমি যখন লিনিয়ার মেজারমেন্ট করতেছো আমাদের কি কিছু ইনস্ট্রুমেন্ট লাগবে, চেইন লাগে, টেপ লাগে, অ্যারো, পেগ, রেঞ্জিং রড, প্লাম্বিং বব অ্যান্ড অপটিক্যাল স্কয়ার। আমাকে বলো তো, পেগ কি দেখছো তোমরা ফিল্ডে অথবা ল্যাবে? পেগ দেখানো হয়েছে তোমাদের? তোমরা যখন চেইন সার্ভে করছো রেঞ্জিং রডটা তো দেখছো তাই না? রেঞ্জিং জি রড দেখছো। পেগ কি দেখছো? এটা জাস্ট কাঠের একটা ইনস্ট্রুমেন্ট এরকম। আচ্ছা, তোমাদের হয়তো বা পেগ দেখানো হয়নি, আমি বলতেছি। তো আমাদের মেইনলি এই ইনস্ট্রুমেন্ট গুলা দিয়ে আমরা চেইন সার্ভে করি। তাহলে আমাদের ফার্স্ট যেটা আসতেছে চেইন। চেইনটা একটু দেখো, তিনটা টাইপের চেইন হতে পারে, লাইক মেট্রিক চেইন, গান্টার চেইন, ইঞ্জিনিয়ারিং চেইন। এন্ড প্রতিটা চেইনের একটা ফিক্সড হলো আমাদের লেন্থ থাকে, লাইক এক একটা চেইন ধরে নাও 20 মিটার হতে পারে, 30 মিটার হতে পারে, যেটা দিয়ে হলো আমরা লিনিয়ার মেজারমেন্ট গুলা করে থাকি। এন্ড এটা তিনটা টাইপের হতে পারে। তো ফার্স্টে আমরা দেখি মেট্রিক চেইনটা কি। এই যে দেখো, তোমরা ল্যাবে কিন্তু এরকম দেখছো। টিপিক্যালি দেখা যাচ্ছে যে আমাদের যে মেট্রিক চেইনটা আছে সেটা আইদার 20 মিটার অথবা 30 মিটার লং হয়ে থাকে। তার মানে এখানের একটা যে প্রলং আছে, এই ফুল সেন্টার থেকে অথবা এই পয়েন্ট থেকে একদম অপোজিট পয়েন্ট পর্যন্ত যে ডিস্টেন্সটা, সেটা হবে হলো 20 মিটার অথবা 30 মিটার। এন্ড এই যে চেইন গুলা, এই চেইন গুলা কিন্তু অনেকগুলা কানেক্টিং রিং দ্বারা কানেক্ট থাকে। এরকম কি কানেক্টিং রিং দ্বারা কি কানেক্ট থাকে না, দেখছো না? আচ্ছা, এই যে কানেক্টিং যে রিং গুলা থাকে, এইটাকে আমরা বলে থাকি হলো লিংক। আর এই দুইটা চেইনে এই যে দেখো মাঝখানে যেটা থাকে সেটাকে আমরা বলে থাকি হলো রিং। ঠিক আছে? তো এরকম অনেকগুলা লিংক আমাদের একটা রিং এর সাথে কানেক্টেড থাকে এবং এরকম দেখা যাচ্ছে 20 মিটার অথবা 30 মিটারের হয়ে থাকে ম্যাট্রিক চেনে। এন্ড এক একটা সার্টেন ডিস্টেন্স যাওয়ার পরে একটু দেখবা আমাদের যে রিং গুলা আছে এই রিং গুলাতে হলো এরকম ভার্টিক্যালি কিছু ট্যালিস বসানো থাকে। এগুলা যাতে আমাদের দেখা যাচ্ছে 5 মিটার পর পর থাকে অথবা 10 মিটার পর পর এরকম ট্যালিস থাকে। কারণ তোমার চেইনটা তো 20 মিটার অথবা 30 মিটার, লাইক এখন তুমি যাতে বুঝতে পারো ইজিলি, ছোট যে ডিস্টেন্স আমাদের এখান থেকে এতটুকু ডিস্টেন্স কত, অথবা এখান থেকে এতটুকু ডিস্টেন্স কত, অথবা এতটুকু ডিস্টেন্স কত, এই ডিস্টেন্স গুলা বোঝার জন্য আমরা টেলিস ইউজ করি। এবং টেলিস গুলা টিপিক্যালি দেখা যাচ্ছে 5, 10, 15 এরকম টাইপের ডিস্টেন্সে হয়ে থাকে। এখন একটু দেখো, আমাদের যে মেট্রিক চেইনটা আছে এই মেট্রিক চেইনে আমাদের লিংক থাকবে হলো 100টা। তার মানে একটু দেখো, এটা একটা লিংক, এটা একটা লিংক, এই লিংকটা কানেক্ট থাকবে হলো একটা রিং দিয়ে। ঠিক আছে? এন্ড এখানে তোমরা দেখবা যে যেই ম্যাট্রিক চেইনটা আছে এরকম হলো 100টার মতো লিংক থাকে। তাহলে আমাকে একটু বলো তো, প্রতিটা লিংকের, আমার এই একটা লিংকের ডিস্টেন্স কতটুকু হবে? টোটালটা যদি 200 মিটার হয় তাহলে একটা লিংকের আমার ডিস্টেন্স কত হবে? এরকম কিন্তু আরো অনেক কানেক্টেড আছে, এই পুরাটা হলো 200 মিটার এন্ড এখানে হলো 100টা লিংক আছে। তাহলে আমাদের একটা লিংকের ডিস্টেন্স কত হবে? এই লিংকের ডিস্টেন্স কত বলো তো? 1 meter. 1 মিটার। তাহলে এরকম 1 করো, 2 করো, 3 করো, 100টা করলে কত হয়? 1000 মিটারের চেইন হয়ে যাচ্ছে না? বাট আমার তো লেন্থ হতে হবে 20 মিটার। সিম্পল ক্যালকুলেশন। আমাদের 100টা লিংক আছে 200 মিটারে। তাহলে আমাদের একটা লিংকের ডিস্টেন্স কত হবে? সরি, 200 না, 20 মিটারে। তাহলে একটা লিংক কত? 20/100, তাহলে কত আসতেছে? 0.2 মিটার। তাহলে এটাকে আমরা
সেন্টিমিটারও কিন্তু লিখতে পারি অথবা 20 সেন্টিমিটারও লেখা যেতে পারে। ঠিক আছে, এই যে দেখো আমাদের 100 লিঙ্ক যদি থাকে, 100 লিঙ্কটা টিপিক্যালি আমাদের 20 মিটারের চেইনে, তাহলে প্রতিটা লিঙ্কের এই যে লিঙ্ক মেজারমেন্টটা আমাদের আসতেছে হলো 20 সেন্টিমিটার। আর 30 মিটারে যেই আমাদের মেট্রিক চেইনটা থাকে সেখানে আমাদের দেখা যাচ্ছে যে 150 লিঙ্ক থাকে, তাহলে প্রতিটা লিঙ্কের আমাদের ডিস্টেন্স কত হবে বলো তো? এই যে 30 ভাগ 150, এটা মিটারে আসবে, যেটা আসবে সেটা। আর গানটার চেইনটা দেখো, এটা কিন্তু আমাদের এসআই ইউনিটে আসছে। যদি তুমি এফপিএস ইউনিটে কোনো ডিস্টেন্স মেজার করতে চাও, লাইক ফিটের ক্ষেত্রে যদি করতে চাও, সেক্ষেত্রে আমরা গানটার চেইনটা ইউজ করে থাকি। এখানে দেখা যাচ্ছে আমাদের যেই চেইনটা আছে, টোটাল চেইনটা থাকে হলো 66 ফিট। অনেক সময় তোমাদের কোশ্চেন করা হয় গানটার চেইনের লেন্থ কত, 66 ফিট, আর এখানে লিঙ্ক থাকে 100টা, তাহলে প্রতিটা লিঙ্কের আমার ডিস্টেন্স কত হবে, কেউ একজন বলো। লিংক এরকম এই যে ছোট ছোট লিংক এরকম থাকবে, আর এগুলাকে বলা হয় হলো রিং। এই যে এগুলা রিং, এগুলা রিং। লিংক আছে 100টা, তাহলে একটা লিংকের ডিস্টেন্স কত হবে অথবা লেন্থ কতটুকু হবে? সিম্পল ক্যালকুলেশন কিন্তু একটু আগেই দেখালাম। ফিফটি টু। জি মিস আছে। না ম্যাম। আচ্ছা, কেউ কোশ্চেন করতেছিলাম, আমি বুঝতে পারিনি, একটু আবার বলো। মানে তোমরা কি কারেকশনটা কি বুঝতে পারছো? লাইক একবার চেইন ইলং হচ্ছে অথবা শর্টেনিং হচ্ছে, এই কারণে আমাদের কিছু কারেকশন করতে হবে। আচ্ছা, যে কোশ্চেন করতেছিল সে নেট ঠিক হলে তাহলে পরে কোশ্চেনটা করো।